হ্যালো গাইস, ওয়েলকাম টু পারো স্মার্ট। তো আজ আমরা মানির সাপ্লাইয়ের এমসিকিউ গুলো করে নেবো। ওকে, তো চলো স্টার্ট করা যাক। ফার্স্ট হচ্ছে, কোনটা M0 কে সঠিকভাবে সংজ্ঞায়িত করে, মানে ডিফাইন করে M0 কে, কোনটা কারেক্টলি? এটা প্রশ্ন করেছে। তো আমরা আগের দিনই পড়েছি যে M0 হচ্ছে কারেন্সি ইন সার্কুলেশন প্লাস কি ব্যাংকার্স ডিপোজিট প্লাস কি আদার ডিপোজিট উইথ আরবিআই, রাইট? তো এখানে আছে অপশনে সেকেন্ড অপশন, এইটাই অ্যান্সার হবে। ওকে, তো চলো নেক্সট। নেক্সট বলছে, অ্যামং দ্য ফলোইং, মানে এই নিচের এইগুলোর মধ্যে কোনটা লিস্ট লিকুইড, মানে সবচেয়ে কম তরল কোনটা? ওকে, তো আমরা আগের দিন দেখে নিয়েছি M1। M1 হচ্ছে লিস্ট তরল, বাট তোমাকে যদি প্রশ্ন করতো যে M1, আমরা তো জানি M1 M2 M3 M4, এর মধ্যে M1 সবচেয়ে লিকুইড, বাট M1 আর M0 এর মধ্যে যদি এখানে M0 থাকতো অপশন, তাহলে এর মধ্যে কে সবচেয়ে বেশি লিকুইড? চলো দেখে নিই এটা। তো M0 হচ্ছে রিজার্ভ মানি, আমরা দেখলাম এক্ষুনি রিজার্ভ মানি। আর M1, এবার M1 আর M0 এর মধ্যে পার্থক্য কি? এটা সেম কারেন্সি ইন সার্কুলেশন, এখানেও আছে এখানেও আছে। আদার্স ডিপোজিট উইথ আরবিআই এখানেও আছে এখানেও আছে, দুই ক্ষেত্রেই আছে। বাট M0 এর ক্ষেত্রে আছে কি ব্যাংকার্স ডিপোজিট উইথ আরবিআই, আর যেটা এর মধ্যে নেই। আর M1 এর ক্ষেত্রে কি আছে? ডিমান্ড ডিপোজিট উইথ ব্যাংক। তো এখন কি হয়েছে না, ডিমান্ড ডিপোজিটের মধ্যে পরে সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, রাইট? আগের দিন পড়েছি আমরা। তো এই অ্যাকাউন্ট গুলো থেকে আমরা সেকেন্ডের মধ্যে নেট ব্যাংকিং বা জিপে, ফোন পে, এসবের মাধ্যমে আমরা সেকেন্ডের মাধ্যমে কিন্তু টাকা ট্রান্সফার করতে পারি। আইএমপিএস, এনইএফটি, এসব করে আমরা সেকেন্ডের মধ্যে কিন্তু টাকা ট্রান্সফার করতে পারি। তো তো এই জন্য, আর এই ক্ষেত্রে ব্যাংকার্স ডিপোজিট উইথ আরবিআইটা, এটা কিন্তু সেকেন্ডের মধ্যে হওয়া সম্ভব নয়। এটাও হাইলি লিকুইড, বাট এর মতো লিকুইড না। এটা মোর লিকুইড দেন দিস। ব্যাংকার্স ডিপোজিটের থেকে ডিমান্ড ডিপোজিট উইথ ব্যাংক ইজ মোর লিকুইড এখন ডিজিটাল ইকোনমিতে এসে। ওকে, মাথায় থাকবে। সো কি না, এই দুটো যেহেতু সেম, আর এইটা যেহেতু বেশি লিকুইড দেন এটা, সো ওভারঅল M1 ইজ মোর লিকুইড দেন M0। ওকে, M0 is more liquid than M2. M2 is more liquid than M3. M3 is more liquid than M4. ওকে, এই সিকোয়েন্সটা মাথায় রাখবে। আর যদি বলে কোন ফান্ডটা লার্জার, কোনটা লার্জার এখানে, তো লার্জারের ক্ষেত্রে কিন্তু M4 হচ্ছে হাইয়েস্ট। M4 লার্জেস্ট, তারপরে M3, তারপরে M2, তারপরে M1, তারপরে M0। ওকে, এই দুটো মাথায় থাকে যেন। চলো নেক্সট। ইফ দ্য কারেন্সি ডিপোজিট রেশিও, মানে সিডিআর, বলছে সিডিআর যদি রাইজ করে তার ইমিডিয়েট এফেক্ট কি হবে? তো সিডিআর আমরা কি মনে আছে? সিডিআর হচ্ছে সি বাই ডি, মানে মানে সি মানে হচ্ছে কারেন্সি ইন সার্কুলেশন, আর ডি মানে ডিপোজিটস ইন ব্যাংক। ওকে, তো কারেন্সি ইন সার্কুলেশন যদি এই রেশিওটা ইনক্রিজ করে, মানে সি যদি ইনক্রিজ করে যায়, ওকে, কারেন্সি ইন সার্কুলেশন যদি বেড়ে যায়, তাহলে তার ইমিডিয়েট এফেক্ট কি হবে? যদি সিডিআর বেড়ে যায়, বা কারেন্ট মানে কি ডিপোজিটের থেকে ব্যাংকে তো যদি ডিপোজিট কমে যায়, কারেন্সি সার্কুলেশন বাড়বে, ফিজিক্যাল ক্যাশ বেড়ে যাবে, আর ডিপোজিটটা তার মানে কমে যাবে। যদি এরকম একটা সিচুয়েশন আসে, তার মানে ব্যাংকের কাছে যে লেন্ডেবল ফান্ডস, যেটা তারা লেন্ড করবে মানে ধার দেবে, লোন দেবে, তার যে সেরকম যে ফান্ডস, এটা কি হবে? ডিক্রিজ করে যাবে। যদি এটা ডিক্রিজ করে যায়, তার মানে কি না, মানি মাল্টিপ্লায়ার যেটা, সেটা কি হবে? নিচে নেমে যাবে। মানে কি না, রিডিউসড মানি সাপ্লাই। ওকে, এই যে যেহেতু মানি মাল্টিপ্লায়ারটা কমে আসবে, সেজন্য রিডিউসড মানি সাপ্লাই, তো অ্যান্সার এটা হবে। নেক্সট, হাই সিনিয়রেজ ক্যান বি ইনফ্লেশনারি ইফ, মানে বলছে যে সিনিয়রেজ আমরা আগে দেখেছি কি, যেটা প্রফিট, নোট ছাপিয়ে যে প্রফিটটা সেন্ট্রাল ব্যাংক পায়, তো সেই যে প্রফিটটা, সেটা হাই সিনিয়রেজ যখন ওটা অনেক বেড়ে যাবে, ক্যান বি ইনফ্লেশনারি, মানে কি মূল্যস্ফীতির কারণ হতে পারে। কখন? ঠিক আছে, তো
ব্যাপারটা কিরকম হয় না, সিনিয়র এজ যখন বেড়ে যায় তার মানে সিনিয়র এজ তখন বাড়তে পারে যখন অনেক নোট ছাপাবে, মানে প্রচুর নোট ছাপাবে সেন্ট্রাল ব্যাংক। এবার সেই নোটগুলোকে তারা সার্কুলেশনের মধ্যে আনবে। খালি ছাপালেই তো হলো না, সার্কুলেশনের মধ্যে আনতে হবে। তখনই সে প্রফিটটা গেইন করতে পারবে, রাইট? তখন যখন হাই সিনিয়র এজ তখন তার মানে মার্কেটে প্রচুর মানি, রাইট? এবার প্রচুর মানি সেটা কি করছে না, কম পরিমাণের যে প্রোডাকশন তাকে বা যতটা মানি মার্কেটে আছে, প্রোডাকশন সেই হারে বাড়েনি। যতটা মানির অ্যামাউন্ট ইনক্রিজ করেছে ততটা প্রোডাকশন সেই হারে বাড়েনি। তার ফলে কি ঘটবে না, প্রাইস রাইজ হবে। ওকে, এই কারণেই ইনফ্লেশনটা হয়। ওকে, তো এটা কোন ক্ষেত্রে হতে পারে, যদি মানি সাপ্লাই ইজ নট ব্যাকড বাই রিজার্ভ। যদি রিজার্ভের যদি ব্যাকড না হয় মানি সাপ্লাই রিজার্ভ দিয়ে, তাহলে কি হবে না, মূল্যস্ফীতি হতে পারে। ওকে, চলো। আর এরকম একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে কোথায় হয়েছিল, জিম্বাবুয়েতে। হ্যাঁ, জিম্বাবুয়েতে লেট 2000 এই টাইমেতে কি হয়েছিল না, হাই সিনিয়রেজ, হুম, ওরা এত পরিমাণেতে নোট ছাপিয়ে বাজারে ছেড়ে দিয়েছিল যে জিম্বাবুয়ে যে ডলার ছিল, জিম্বাবুয়েন ডলার, তো এই যে ডলারের ভ্যালু একদম পড়ে গেছিল। ডলার ভ্যালু পড়ে গিয়ে প্রচন্ড মূল্যস্ফীতি হয়েছিল, হাইপার ইনফ্লেশন। এক্ষেত্রে হাইপার ইনফ্লেশন এসেছিল, ওদের কারেন্সি একদম মানে ভ্যালু লস করে গেছিল। তো এইগুলো নিয়ে আমরা আরো পড়বো পরে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি। সিনিয়রেজ রেভিনিউ ইজ টিপিক্যালি ট্রান্সফার টু, কোথায় মানে কে কাকে ট্রান্সফার করে আরবিআই? সিনিয়রেজ যে রেভিনিউটা যেটা হয় সেটা কাকে ট্রান্সফার করে? এটা আগের দিন দেখেছি গভর্নমেন্টকে। চলো নেক্সট। হুইচ লিকুইডিটি অ্যাগ্রিগেট L1, L2, L3 include certificate of deposits issued by financial institutions? আগের দিন দেখেছি আমরা কোনটা সার্টিফিকেট অফ ডিপোজিট কে ইনক্লুড করে, সেটা হচ্ছে L2। চলো একবার দেখে নি, এই যে L1, L2, হুম, L2 এই যে সার্টিফিকেট অফ ডিপোজিটস বাই এফআইস, টার্ম লেন্ডিং রিফিনান্সিং ইনস্টিটিউশনস, ঠিক আছে, টার্ম ডিপোজিট উইথ টার্ম লেন্ডিং ইনস্টিটিউশনস এন্ড রিফাইন্যান্সিং ইনস্টিটিউশনস, আর টার্ম বরোইং বাই এফআইস, এটা হচ্ছে L2। চলো নেক্সট। RBI's issuance of currency is governed by which system? আচ্ছা, আরবিআই এর যে মুদ্রা ইস্যু করে সেটা কোন ব্যবস্থা দ্বারা নিয়ন্ত্রিত? মনে আছে আগের দিনে পড়েছিলাম মিনিমাম রিজার্ভ সিস্টেম। তো মিনিমাম রিজার্ভ কত থাকতে হয়, 200 crore। 200 crore মধ্যে কত গোল্ড, গোল্ড হচ্ছে 115 crore, আর 85 crore কি আছে, এটা আছে ফরেন সিকিউরিটি। ফরেন সিকিউরিটির মধ্যে কি থাকবে, কারেন্সি থাকতে পারে, বন্ডস, এসডিআরস, এটা আইএমএফ এর যেটা, আরো অনেক কিছু থাকে, এগুলো মেনলি হচ্ছে এই কারেন্সি এর বন্ডস। ওকে, চলো নেক্সট। আচ্ছা, কবে সিস্টেমটা তৈরি হয়েছিল? 1956 থেকে মিনিমাম রিজার্ভ সিস্টেমটা চলছে। ওকে, এটাই ব্যাক করে মানি প্রিন্টের জন্য। আর যদি যদি 200 crore এই মিনিমাম রিজার্ভটা রাখা হয়, তাহলে আরবিআই এর উপর কোনো স্ট্যাচুটরি লিমিট নেই, স্ট্যাচুটরি লিমিট, নো স্ট্যাচুটরি লিমিট। ওকে, মানে কোনো লিমিট নেই যে কত টাকা ছাপাতে পারে, এই 200 crore মেনটেন করলেই হবে। নেক্সট। আর ডিক্লাইন ইন ভেলোসিটি অফ মানি টিপিক্যালি ইন্ডিকেটস। আচ্ছা, মানে অর্থের যে বেগ সেটা যখন হ্রাস হয় সেটা সাধারণত কি নির্দেশ করে? তো অর্থের বেগ মনে আছে নিশ্চয়ই, আগের দিন পড়েছিলাম কি, হাত বদল যেটা হয়, টাকা হাত বদল, রাইট? তো এটা কি হতে পারে না, ভেলোসিটি অফ মানি যদি ডিক্লাইন মানে ডিক্রিজ করে ভেলোসিটিটা, তো সেটা ইন্ডিকেট করে কি হাই স্পেন্ডিং লেভেলস? না, হাই স্পেন্ডিং লেভেল মানে কি না, বেশি টাকা মার্কেটে আছে, বেশি ঘুরছে টাকা, এর থেকে বিতে যাচ্ছে, বি থেকে সিতে যাচ্ছে, মানি তার মানে কি বেশিবার হাত বদল করছে, তাহলে কি ভেলোসিটি অফ মানি ইনক্রিজ করার কথা, ডিক্লাইন হওয়ার কথা নয়। তো এটা হবে না। নেক্সট, ইনক্রিজড
মনিটাইজেশন। তো এই যে ইনক্রিজ মনিটাইজেশন শব্দটার মানেটা কি? এটার খুব সিম্পল মিনিং। এটার মানে হচ্ছে যে কোনো অ্যাসেট যেটা নন রেভিনিউ মানে কি? যেটা তোমার কোনো টাকাপত্র বা ইনকাম কোনো জেনারেট হচ্ছে না যে অ্যাসেটটা থেকে। ঠিক আছে? সেটা যখন তুমি রেভিনিউতে বা ইনকামে কনভার্ট করো, ইনকাম সোর্স বানাও তখন। অর্থাৎ নন রেভিনিউ থেকে যখন তুমি ইনকাম সোর্সেতে একটা অ্যাসেটকে কনভার্ট করো, তখন সেটাকে বলে নগদীকরণ। ওকে? তো তুমি একটা বাড়ি আছে তোমার কাছে। ধরো তোমার বাড়ি আছে, সেই বাড়িটাকে তুমি রেন্টে দিলে। ওকে? বাড়িটা তোমার ছিল, সেটা অ্যাসেট ছিল। বাট কোনো রেভিনিউ জেনারেট করছিল না। বাট তুমি যে রেন্টে দিলে, তখন সেটা রেভিনিউ জেনারেট করতে আরম্ভ করলো, একটা ইনকামের সোর্স হলো। তো সেটা কি হয়ে গেল? না নগদীকরণ হয়ে গেল। ওকে? সিম্পল। আচ্ছা, তো যদি এরকম হয় সেই ক্ষেত্রে কি ডিক্লাইন ইন ভেলোসিটি হবে? না। এখানেও বাড়ার কথা। বলছে ইনক্রিজড হোর্ডিং। হোর্ডিং মানে কি? ক্যাশটাকে নিজের কাছে রেখে দেওয়া। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে ডিক্লাইনটা হতে পারে। যদি তুমি ক্যাশ রেখেই দাও নিজের কাছে, যদি ক্যাশের হাত বদলই না হয়, তাহলে কি হবে? স্বাভাবিকভাবে ডিক্লাইন করে যাবে ভেলোসিটি। তাহলে এটাই অ্যান্সার হবে। আর ডিক্রিজ ইন রিজার্ভ মানি, এটাও হবে না। ডিক্রিজ বলছে। ডিক্রিজ করা মানে কি? রিজার্ভ মানি যদি ডিক্রিজ করে, তার মানে মার্কেটেতে লেন্ডেবল যে ফান্ডস, এটা বেড়ে যাবে। বেড়ে যাবে তো মানি ভেলোসিটিও বাড়বে। বেশি লেন্ড হবে, বেশি লোন দেওয়া হবে, তো বেশি লোকের হাত ঘুরবে টাকা। তো ভেলোসিটি অফ মানিও বেড়ে যাবে। বোঝা গেছে? অ্যান্সার হবে ইনক্রিজড হোর্ডিং। চলো নেক্সট, দি ব্রডেস্ট মেজার অফ মানি সাপ্লাই ইন দ্য ইন্ডিয়ান কনটেক্সট। ভারতীয় প্রেক্ষাপটে অর্থ সরবরাহের বিস্তৃত পরিমাপ। ব্রডেস্ট মেজার, এটা কি হবে? এটা হবে L3, ব্রডেস্ট, রাইট? আমরা আগেরটাতে দেখে নিয়েছি সবচেয়ে বড়টাকে L3। L3 সবকিছু তার মধ্যে আছে। L3। নেক্সট, হাউ ডাজ আরবিআই's sovereign guarantee সেকশন 26 অফ আরবিআই অ্যাক্ট স্টেবিলাইজ M0 ডিমান্ড? মানে আরবিআই এর যে সোভারেন গ্যারান্টি, সেটা কিভাবে M0 ডিমান্ডটাকে স্থিতিশীল করে, এটা জিজ্ঞেস করছে। তো সোভারেন গ্যারান্টি কি নিয়েছিল মনে আছে? সোভারেন গ্যারান্টি ছিল 26 এ ছিল কিসের না? লিগাল টেন্ডার প্রমিস করছে। কে প্রমিস করছে? আরবিআই। আরবিআই প্রমিস করছে যে এটা একটা লিগাল টেন্ডার। 100 টাকাটা লিগাল। মনে আছে? লাস্ট যে 100 টাকার উদাহরণটা দিয়েছিলাম, আই প্রমিস দি বেয়ারার, ওইটা। তো ব্যাকস কারেন্সি উইথ গভর্নমেন্ট ক্রেডিবিলিটি। ওকে? এটাই অ্যান্সার হবে। নেক্সট, যে ইন এ লিকুইডিটি ট্র্যাপ ইভেন ওয়েন ইন্টারেস্ট রেটস আর লো পিপল, মানে যখন লিকুইডিটি ট্র্যাপের মধ্যে তুমি পড়েছো, তরলতার ফাঁদে, তখন কি হচ্ছে? তখন সুদের হার কম থাকলেও, সুদের হার ইন্টারেস্ট রেট যদি কমেও যায়, সেক্ষেত্রেও মানুষ কি করে? ক্যাশটা হোল্ড করে। সিম্পল স্টেটমেন্ট ছিল ওখানে, ক্যাশটা জমা করে। কারণ কি কারণে? না তারা মনে করে যে কোনো ইকোনমিক ডাউনটার্ন আসছে, হতে পারে। নেক্সট, হ্যাঁ, প্রেডিক্ট করে তারা ইকোনমিক ডাউনটার্ন আসতে পারে, এবং তারা প্রেফার করে যে হোল্ড করতে ক্যাশ। কারণ তারা এক্সপেক্টেড রিটার্নটা মনে করে যে কম, এক্সপেক্টেড রিটার্নটা মনে করে লেস। বিজনেসটা দ্যাট ইজ ওয়াই তারা ইনভেস্ট করে না। তো সেই জন্যই কি হয় না? হোল্ড ক্যাশ করে। তো নেক্সট, আ ফল ইন রিজার্ভ রেশিও ইনক্রিজেস দ্য মানি মাল্টিপ্লায়ার। এখানে একবার তিনটে অপশন দিয়েছে, তিনটে অপশনের মধ্যে বলছে কোনটা ঠিক। তো আ ফল ইন রিজার্ভ রেশিও, রিজার্ভ রেশিও মানে কোনটা ছিল? আরডিআর। মনে আছে? আরডিআর, আরডিআরটা কি? রিজার্ভ আর বাই ডি, রিজার্ভ বাই ডিপোজিট। মানি মাল্টিপ্লায়ার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু সিডিআর, কারেন্সি ডিপোজিট রেশিও। সিডিআরটা কি? সি বাই ডি, কারেন্সি ইন সার্কুলেশন বাই ডিপোজিটস, সি বাই ডি। তো বলছে যে ফল ইন রিজার্ভ রেশিও মানে
আরডিআরটা যদি কমে যায়, তার মানে রিজার্ভ যদি কমে যায়, যদি রিজার্ভ কমে যায় তাহলে দ্যাট ইনক্রিজ মাল্টিপ্লায়ার, রাইট? এটা একদম সঠিক কথা। পাঁচটা তাহলে ঠিক। কারণ হচ্ছে যে যদি রিজার্ভটা কমিয়ে দেওয়া হয় তাহলে বেশি টাকা লেন্ড করতে পারবে, কারণ ব্যাংকের হাতে বেশি টাকা থাকবে লেন্ড করার জন্য। যদি রিজার্ভটা বেড়ে যায় তাহলে আরবিআই এর সঙ্গে রাখতে হয়, সেটা যদি 6 থেকে বা 20 থেকে যদি 25% হয়ে যায় তাহলে কি কমে যাবে টাকাটা, কম টাকা তুমি লোন দিতে পারবে, রাইট? তো সেক্ষেত্রে যার মানে রিজার্ভ রেশিও যদি ফল করে তাহলে মাল্টিপ্লায়ার ইনক্রিজ করে। আবার সিডিআর এর ক্ষেত্রে কি, সিডিআর এর ক্ষেত্রে যদি সিডিআর যদি ইনক্রিজ করে তাহলে মাল্টিপ্লায়ার ডিক্রিজ করে, রাইট? আগেরটা থেকে দেখলাম আমরা। তো এই দুটোই ঠিক। নেক্সট হচ্ছে ইন লিকুইডিটি ট্র্যাপ এমএম বিকামস ইনফাইনাইট। লিকুইডিটি ট্র্যাপেতে এমএম এর ইনফাইনাইট হওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ লিকুইডিটি ট্র্যাপ হলে এমএম একদম কমে যায়, লেস হয়ে যায়, রাইট? তার মানে 3 নম্বরটা ভুল। এই যে এমএম কোল্যাপসেস as people hold money। লোকে যদি মানি যদি হাতেই রেখে দেয় তাহলে সেটা তো আর ঘুরবে না টাকাটা। হ্যাঁ? সে তো ইনভেস্ট করবে না। সে তো হাতে রেখে দিচ্ছে তার। তো সেই জন্য এমএমও প্রচন্ড কমে যায়। এখানে ইনফাইনাইট হওয়ার কোনো প্রশ্নই নেই। এটা কাটা। তো অ্যান্সার কি হবে? 1 and 2 অনলি। তো নেক্সট। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, যদি ব্যাংকগুলো তাদের এসএলআর আর সিআরআর উল্লেখযোগ্যভাবে সিগনিফিক্যান্টলি যদি রিডিউস করে, মানে কমিয়ে দেয়। তার মানে এসএলআর আর সিআরআর মানে রিজার্ভ। ওই রিজার্ভ যদি কমে যায় তাহলে কি হবে? না, লেন্ডেবল যে ফান্ডস সেটা বৃদ্ধি পাবে, রাইট? যদি লেন্ডেবল ফান্ডস বৃদ্ধি পায় তাহলে কি হবে? না, এমএমটা মানি মাল্টিপ্লায়ার সেটা ইনক্রিজ করবে। আর এমএম যদি ইনক্রিজ করে তাহলে কি হবে? এম3ও ইনক্রিজ করবে। তাহলে অ্যান্সার কি হবে? এম3 ইনক্রিজেস ডিউ টু হায়ার মাল্টিপ্লায়ার। ওকে? নেক্সট। নেক্সট হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং উড বি মোস্ট এফেক্টিভ? কোনটা কোনটা সবচেয়ে কার্যকর হবে কিসের জন্য? না, লিকুইডিটি ট্র্যাপের সময় মানি সাপ্লাই ইনক্রিজ করার জন্য, অর্থ সরবরাহটাকে বাড়ানোর জন্য। প্রথম বলেছে ইনক্রিজিং রেপো রেট। তো রেপো রেটটা কি? যখন কমার্শিয়াল ব্যাংকসদের দরকার হয় ফান্ডস এর, তখন তারা আরবিআই এর কাছে যায় এবং ফান্ডস চায়, এবং সেটা একটা রিপারচেজ এগ্রিমেন্টের মাধ্যমে হয়। তো তার যে ইন্টারেস্ট রেটটা সেটা হচ্ছে রেপো রেট। ওকে, এটা নিয়ে আমরা ডিটেলসে পড়বো ব্যাংকিং এর ক্লাসেতে। তো এখন এটুকুই। ওকে, তো রেপো রেট যখন ইনক্রিজ হয় তখন বলছে, তো এই রেপো রেট ইনক্রিজ হওয়া মানে হলো যে ব্যাংকের কাছে যে ফান্ডসটা আসবে সেটা আরো এক্সপেন্সিভ হয়ে যাবে। তা যদি হয় তাহলে তারা কম ফান্ডস নেবে, আর যদি কম ফান্ডস নেয় তাহলে কখনোই মানি সাপ্লাই বাড়তে পারে না। তো এটা হবে না। নেক্সট বলছে কোয়ান্টিটেটিভ, পরিমাণগত কোয়ান্টিটেটিভ টাইটেনিং। ওকে, টাইট করে দেওয়া, টাইটেনিং, কঠোরতা। তো এইটা বলছে, তো এটা যদি কঠোরতা যদি বাড়িয়ে দেয় সেক্ষেত্রে কি হয়? এটা জিনিসটা কি? এটা কিছুই না, এটা হলো যে যদি ধরো যে গভর্নমেন্ট যখন সিকিউরিটিজ গুলো বেচে, গভর্নমেন্ট সিকিউরিটিজ সেগুলোকে সেল করে দেয়, সেল করে। ওকে, সেল করলে কি হয়? না, যেটা লিকুইডিটি আছে এটা সেটা কমে যায় মার্কেট থেকে, লিকুইডিটি ডিক্রিজ করে। আর লিকুইডিটি ডিক্রিজ করা মানে কি? মানি সাপ্লাই কমে যাওয়া, মানি সাপ্লাইটা কমে যাবে। আর মানি সাপ্লাই যদি কমে যায় তাহলে তো রেজ করার কোনো মানে নেই, মানে উল্টো হয়ে গেল। টাইটেনিং করলে, ইজিং করলে বরং মানি সাপ্লাই বাড়বে, টাইটেনিং করলে এটা কমে যাবে মানি সাপ্লাই, সো এটাও হবে না। নেক্সট আমি দেখে নিই মনেটাইজড ফিসকাল স্টিমুলাস। তো এইটা কি না, মুদ্রাকৃত রাজস্ব উদ্দীপনা। মানে ফিসকাল স্টিমুলাস মানে হচ্ছে মনিটাইজড, মানে কি? মনিটাইজড মানে হচ্ছে এইটার একটা মিনিং আছে, সেটা হলো কি না, যখন গভর্নমেন্ট কি করে স্পেন্ড করে, নিজেই স্পেন্ড করছে, কেন করছে? না, টু বুস্ট ইকোনমিক অ্যাক্টিভিটিস। তাই জন্য কি করছে? না, গভর্নমেন্ট স্পেন্ড করছে। ওকে, সেটাকে ইনক্রিজ করছে। গভর্নমেন্টের যে স্পেন্ডিংটা সেটা ইনক্রিজ হচ্ছে, কেন? না, টু বুস্ট ইকোনমি। ওকে, তো এই যে স্পেন্ডিংটা, এই স্পেন্ডিংটা কে ফান্ড করছে? ফান্ড করছে আরবিআই বা সেন্ট্রাল ব্যাংক। আরবিআই ফান্ড করছে, কিভাবে ফান্ড করছে? না, নিউ মানি
প্রিন্ট করে। ওকে? নিউ মানি প্রিন্ট করে সে কি করছে না ফান্ড করছে গভর্নমেন্ট স্পেন্ডিংটাকে টু বুস্ট ইকোনমি। যেটা বুস্ট ইকোনমিকে বুস্ট করার জন্য সেটাকে ফান্ড করছে কে না আরবিআই। ওকে? তো এইটাকেই বলে তা কিভাবে করছে না নিউ মানি প্রিন্ট করে। তো এটাই হচ্ছে মনিটাইজড ফিসকাল স্টিমুলাস। এটাকেই বলে। ওকে? যদি তাই করে যে নতুন মানি প্রিন্ট করে যদি তো ইকোনমিকে বুস্ট করতে চায়, ইন দ্যাট কেস কি হবে না মানি সাপ্লাইটা বাড়তে পারে। ওকে? তো লিকুইডিটি ট্র্যাপের সময় এটাই এখানের মধ্যে ৩ টের মধ্যে ৪ টের মধ্যে এটাই বেস্ট। আর ৪ নম্বর বলছে সিআরআর হাইক। যদি সিআরআর কে যদি হাইক করে দেয় মানে রিজার্ভটা যদি বাড়িয়ে দেয়, আরডিআর যেটাকে বলে, ঠিক আছে? তাকে যদি ইনক্রিজ করে তো তাহলে কি হবে? আরডিআর ইনক্রিজ করলে কি হবে না ব্যাংকের কাছে লেস লেন্ডেবল ফান্ডস আসবে। লেস লেন্ডেবল ফান্ডস। লেন্ডেবল ফান্ডসটা কমে যাবে। কমে গেলে কি হবে? এমএমও কমে যাবে। এমএমও কমে গেলে কি হবে? মানি সাপ্লাই ওটাও কমে যাবে। ওকে? তো হবে না। এটাও ভুল। তো ৩ নম্বরটাই ঠিক। চলো নেক্সট। নেক্সট হচ্ছে এটাই লাস্ট কোয়েশ্চেন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কনসেপ্টের জন্য। একবার দেখে নাও। কারেন্সি ডিপোজিট রেশিও হচ্ছে 0.4 সিডিআর। সিডিআর মানে কি আমরা পড়েছিলাম? কারেন্সি ইন সার্কুলেশন ডিভাইড বাই ডি, রাইট? আর হচ্ছে রিজার্ভ ডিপোজিট রেশিও আরডিআর বলছে 0.1, এটা কত 0.4। তো আরডিআর কি আর বাই ডি রিজার্ভ বাই টোটাল ডিপোজিট, এটা কত 0.1। এবার বলছে তাহলে মানি মাল্টিপ্লায়ার কত? মানি মাল্টিপ্লায়ারটা কি জিনিস আমরা পড়েছি? M3 ডিভাইড বাই M0। তো M3 টা কি? M3 হচ্ছে কারেন্সি ইন সার্কুলেশন প্লাস ডিপোজিট ইন ব্যাংক। ব্যাংকের মধ্যে যে ডিপোজিট আছে সেগুলো প্লাস কারেন্সি ইন সার্কুলেশন। তো ডিপোজিট ইন ব্যাংক যেটা, তার সাথে আরেকটা জিনিস আছে আদার রিজার্ভস অফ আরবিআই। ঠিক আছে? আদার রিজার্ভস যেটা, তো সেটাও আছে। কিন্তু সেটা কি এই এই কারেন্সি ইন সার্কুলেশন আর ডিপোজিটস মানে ডিমান্ড ডিপোজিটস প্লাস টার্ম ডিপোজিট মিলিয়ে এটার অ্যামাউন্ট প্রায় আমরা দেখেছিলাম আগের দিন 239 লাখ ক্রোড়। সেই তুলনায় আদার যে রিজার্ভ সেটা হচ্ছে অ্যারাউন্ড 0.3 লাখ ক্রোড়। মানে নেগলিজেবল একদম। তো আমরা এটাকে এখানে কনসিডার করব না। ওকে? খালি সি প্লাস ডিটাই কনসিডার করছি। কারণ এটা অনলি 0.3 লাখ, যেখানে এই দুটো মিলিয়ে 239 লাখ প্রায়। ওকে? সেটা কনসিডার করব না আমরা। প্লাস সি প্লাস ডিটাকে করছি। কনফিউজ হলো না। নেক্সট হচ্ছে M0। বাই M0, তো M0 টা কি? M0 হচ্ছে হাই পাওয়ার্ড মানি। হাই পাওয়ার্ড মানি মানে কারেন্সি ইন সার্কুলেশন অ্যান্ড রিজার্ভ। ওকে? তো আমরা এই ইকুয়েশন থেকে কি দেখতে পাই? এই ইকুয়েশন দেখতে পাই যে সি সিডিআর বা সি ইকুয়ালস টু সিডিআর ইন্টু ডি, রাইট? আর আর ইকুয়ালস টু আরডিআর ইন্টু ডি। অর্থাৎ সি হচ্ছে 0.4 ডি আর আর হচ্ছে 0.1 ডি। এবার এই ইকুয়েশন আমরা যদি ফেলে দিই, কারণ মানি মাল্টিপ্লায়ার কত M3 বাই M0, এইটা ফর্মুলা। আমি তো এটাকে নেগলিজেবল বলে কনসিডার করছি না। ওকে? তো সেই ক্ষেত্রে কি না সি আমরা দেখছি কত 0.4 ডি প্লাস ডি, আর সি হচ্ছে 0.4 ডি প্লাস 0.1 ডি। তার মানে কি 1.4 ডি ডিভাইডেড বাই 0.5 ডি। ডি ডি কেটে গেল 2.8। আছে কোথায়? এই যে 2.8, এটাই তাহলে অ্যান্সার। ওকে? কনসেপ্ট ক্লিয়ার হলো পুরো? এরপরে আর কিছু ভুল হওয়ার কথা নয়। ওকে? তো এখানেই শেষ হলো ক্লাস। চলো, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার পড়বো আবার। টাটা। আর মনে রাখবে টেলিগ্রাম চ্যানেলেতে আমাদের জয়েন করে নিও।